ইরানে হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত। ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ। বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত। যাত্রীদের ভোগান্তি, প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ বাংলাদেশ সরকারের, সতর্ক করে নির্দেশনা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণার ডাক্তার শফিকুরের। 2 বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, বড় চ্যালেঞ্জ বিপুল অঙ্কের দেনার চাপ। সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা, দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোই জোর। এবং গ্যাসের সরবরাহ লাইনে লিকেজ, সিলিন্ডারে কারসাজি, ঝুঁকিতে বহুতল ভবন ও বাসিন্দারা। 5 বছরের চট্টগ্রাম বিভাগে 827টি বিস্ফোরণে প্রাণ গেছে 12 জনের। ভোরের সময়ে সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যদিও এই দাবি নাকচ করেছে ইরান। দেশটির গণমাধ্যম খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সুস্থতার তথ্য নিশ্চিত করেছে। চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান ও তেল আবিব ওয়াশিংটন। দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। 24 ঘন্টার মধ্যে ইরানের অন্তত 24টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি 2টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। পশ্চিম তীর, জেরুজালেম ও তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সেগুলো প্রতিহত করতে দেখা যায়। ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়, জনসমাগম নিষিদ্ধ করা হয়, স্কুল কার্যালয় বন্ধ এবং হাসপাতালের রোগীদের ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। দুবাইয়ের পাম জুমেইরা এলাকায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ফেয়ারমন্ট দ্য পাম হোটেলের কাছে আগুন লাগে বলে নিশ্চিত করে দুবাই সরকার। বাহরাইনের রাজধানী মানামার সিফ জেলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অবস্থায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি কড়া বার্তায় বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। একই সুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি আন্তর্জাতিক আইনের কথা তুলে ধরে বলেন, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হামলাকে অপ্ররোচিত আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, খামেনি মারা গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সংবাদ দেন, যদিও নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির গণমাধ্যমের সংবাদে জানানো হয়, খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনই বেঁচে আছেন এবং আন্দোলনে সুস্থভাবে নেতৃত্ব দিচ্ছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিন্ন মতামত বিভিন্ন দেশের। ইউরোপীয় ও পশ্চিমা অধিকাংশ দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তকে সমর্থন করছে। তাদের দাবি, ইরানের আগেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত ছিল। এদিকে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক ও স্পেন সহ বেশ কিছু দেশ। ইরান ইসরায়েল সংঘাতে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। কয়েকটি দেশ তেহরানের বিপক্ষে অংশ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে বাহবা জানাচ্ছে। অন্যদিকে আচমকা হামলার কড়া সমালোচনা করছে অনেকে। ইরানের ওপর আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেন, ইরানের জনগণের নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে। তার দাবি, জার্মানি আগেও ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাবি করেন, অটোয়ার সামরিক পরিকল্পনায় জড়িত নয়, তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানোর মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে। এমনকি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পেছনে ইরানকে দায়ী করেন তিনি।
of all civilians in this conflict. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ব্রিটিশ বাহিনী সমন্বিত প্রতিরক্ষামূলক পদক্ষেপে অংশ নিচ্ছে। তিনি ইরানকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান, উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরায় জোর দেন। L'analyse de la situation évidemment et les actions utiles. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানিয়েছেন, হামলার বিষয়ে প্যারিসকে আগে জানানো হয়নি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান। একই সঙ্গে ইরানকে সদিচ্ছায় আলোচনায় ফেরার তাগিদ দেন। N'a été ni prévenu ni impliqué. ইরানের পক্ষেও গড়ে উঠছে সমর্থন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে উপসাগরীয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও অগ্রহণযোগ্য বলেন। আনকারা যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়াবে বলে জানান তিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ট্রাম্প নেতানিয়াহু জোটের একতরফা সামরিক পদক্ষেপের সমালোচনা করেন, তবে ইরানি শাসন ব্যবস্থার কর্মকাণ্ডও প্রত্যাখ্যান করেন। Aynı şekilde her ne sebeple olursa olsun সাদিয়া তাসনিম, সময় সংবাদ। bize yönelik যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়বে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্যও বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, এরই মধ্যে ফ্লাইট বাতিল হওয়া 850 যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। আর প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা দিয়েছে দূতাবাস। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। আমার ফ্লাইট ছিল 5:10, এখন বলে কি এই বিমান ক্যান্সেল হয়ে গেছে। যুদ্ধ হচ্ছে, এই কারণে মনে করেন আমার ফ্লাইট বাতিল হয়েছে। এজেন্ট থেকে বলছে যে তুমি অপেক্ষা করো। এটা যতদিন পরিস্থিতি শান্তিতে না আছে তারা কোনো কিছু জানাচ্ছে না। আমরা আগে কোম্পানি যদি আমার রিসিভ করে নেয় তাহলে হয়তো আমার কভার হতে ভালো হবে। আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আমাদের ঢাকা টার্মিনাল থেকে এইটা বলছে, ওই জায়গা থেকে এখনো কিছু বলে নাই। তাদের কল করতেছে, এখন রিসিভ করতেছে না। সে বলছে ওকে আছে সবকিছু, কিন্তু আমি এসে দেখতেছি বন্ধ আছে। এ অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের 13636 হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডিয়াম ফ্লাইট গুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে তো দিব আর কি।
এদিকে সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, ফ্লাইট বাতিল হওয়া 850 যাত্রীর থাকার ব্যবস্থা করেছে সরকার। যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশন, কূটনীতিক ও কর্মকর্তা কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও আকাশসীমা বন্ধ থাকায় অনেকে এই কর্মসূত্রে ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যেতে পারছেন না। পরিস্থিতি ইতিবাচক দিকে গড়ালে তাদের বিদেশ গমন নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে সরকার। ইরানে ট্রাম্প ও নেতানিয়াহুর সামরিক হামলার পক্ষে সমাবেশ করেছেন বিভিন্ন দেশে বসবাসরত ইরানের নাগরিকরা। তাদের দাবি, মুক্তির জন্য বাইরের দেশের হস্তক্ষেপের প্রয়োজন ছিল। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে ইরানের শাসন পরিবর্তনের আশা প্রকাশ করেন তারা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে রাস্তায় তেহরানের বাসিন্দারা। তবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইরানীয়দের মধ্যে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ওয়াশিংটন তেল আবিবের হামলাকে স্বাগত জানিয়ে সরকার পতনের দাবি অনেকের। স্থানীয় সময় শনিবার জার্মানির বার্লিনের পটসডামার প্লাৎ স্কোয়ারে হাজারো প্রবাসী ইরানি নেচে গিয়ে উদযাপন করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান তারা। অনেকের হাতে দেখা যায় থ্যাংক ইউ ইউএসএ লেখা প্ল্যাকার্ড। একই চিত্র দেখা যায় হামবুর্গেও। চোখে জল নিয়ে সমাবেশকারীরা একে অপরকে জড়িয়ে ধরেন। ইরানি নির্বাসিত নেতা রেজা পাহলেভির ছবি হাতে নিয়ে ইরান স্বাধীন করো বলে স্লোগান দেন তারা। কেউই যুদ্ধ চায় না, তবে ইরানের জনগণের জন্য স্বাধীনতা অর্জনের অন্য কোনো উপায় নেই। এটি শুধুমাত্র বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে অর্জন করা যেতে পারে। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনাতেও রাস্তায় নেমেছেন ইরানি অভিবাসীরা। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প বলে স্লোগান দেন তারা। তাদের অনেকেই আশা করছেন সরকার পরিবর্তনের মাধ্যমে পাহলেভি ক্ষমতায় এসে দ্রুত নির্বাচন দেবেন। এমনকি কিছু বিক্ষোভকারী খামেনির ছবির উপর পা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, অবশেষে সামরিক সাহায্য এসেছে। আমরা অবশেষে স্বাধীনতার কাছাকাছি পৌঁছেছি, তাই আমরা আনন্দ উদযাপন করতে জড়ো হয়েছি। আন্দোলনকারীদের অনেকের দাবি, ইরানের 80% মানুষ এই হামলায় আনন্দিত, কারণ তারা খামেনি সরকারের শাসনের অবসান দেখতে চান। শাসন পরিবর্তনের দাবিতে সমাবেশ হয়েছে আরও বেশ কিছু দেশে। লন্ডনের রাস্তায় ইরানের পতাকা হাতে গাড়িতে করে শোভাযাত্রা করেন ইরানীয়রা। আক্রমণকে স্বাগত জানান আয়ারল্যান্ডে বসবাসরত তেহরানের নাগরিকেরাও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াত আমির। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের
সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে, এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছে। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল আয়োজিত কোনো অনুষ্ঠানে সরকার প্রধানের আগমন। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এমন সংস্কৃতি ছিল অনুপস্থিত। আজ একই ইফতারের টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে জানান দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য বদলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ছুটির দিনে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিনে দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় কার্যালয়ে আসার পর অধীনস্থ দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেন মতবিনিময়। গত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে তা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা দরকার। ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে। সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই, নারীকে এম্পাওয়ার করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন সহ দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার নিয়ম মেনে চলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে, আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। সবাইকে নিয়ে দেশের মানুষের ভাগ্য বদলের কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা সংসদে আইন আকারে পাশ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজকের এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্যে মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এবারের জাতীয় সংসদ হবে সব তর্ক বিতর্কের স্থান। সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে,
বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব। জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ আইন আকারে পাশ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশা রাখবো, সারা দেশে এনসিপির আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইনডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। নাগরিক পার্টির 1 বছর পূর্ণ হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের দেনার চাপ। যদিও সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের চাপ কমাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, লুণ্ঠনমূলক ব্যয় রোধ, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো সম্ভব। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও গ্রাহকের উপর চাপ হয়ে দাঁড়ায় ক্রমাগত দাম বৃদ্ধি। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 14 বার। তবু থেমে নেই এ খাতে দেনার চাপ। ফলে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে বছরে 50,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে দিতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। বিপরীতে এ ভর্তুকি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে। নানামুখী এমন সব চ্যালেঞ্জের মধ্যেও আগামী 2 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে নতুন সরকার। সেক্ষেত্রে সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ঘাটতি কতটা পূরণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সিস্টেম লস আমি মনে করি তাতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা কমানো যেতে পারে, কিন্তু এটা এই বছর হয়তো 55,000 কোটি টাকা যাবে। তাহলে ওই 5,000 কমালেও কিন্তু 50,000 কোটি টাকা রয়ে যায়। 50,000 কোটি টাকার চাপ ইকোনমির জন্য সাংঘাতিক। সেক্ষেত্রে দুর্নীতি, লুণ্ঠনমূলক, অযৌক্তিক ব্যয় রোধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, গ্যাস, কয়লা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বেশি বেশি পয়সা নিয়ে যাচ্ছে, নানাভাবে চুক্তি করেছে, নানা কৌশলে নিচ্ছে, সেই সব কৌশলে তো 1000টা কৌশল বানায় ফেলেছে। সেই সব কৌশলগুলোর উপরে কৌশলগুলোতে ইন্টারভেন করতে হবে। তরল জ্বালানি যে 7,000-8,000 মেগাওয়াট আছে, এগুলো বন্ধ করে দিতে হবে। দিলে 20-22,000 কোটি টাকা বছরে সেভ হবে। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 7,000 মেগাওয়াটের উপরে, তার উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে মাত্র 45%, যেটা 90% ব্যবহার হওয়ার কথা। বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আরেক বড় কারণ বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ, যা গত বছর 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সে চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে নজরদারি ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ খাতে ক্রমেই বাড়ছে দায় দেনা, আর্থিক চাপ, যার বোঝা চাপছে সাধারণ গ্রাহকের উপর। যদিও বাড়তি দামের দায় নিতে নারাজ ভোক্তারা। এক্ষেত্রে অযৌক্তিক ব্যয় কমানো সহ সাশ্রয়ী নীতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বড় মৌসুমে তেল আর সার সংকট ঠেকাতেও ব্যবস্থা নিচ্ছে সরকার। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতেও কাজ চলছে। বিভিন্ন জেলায় কর্মসূচিতে একথা জানিয়েছেন মন্ত্রীরা।
দায়িত্ব বুঝে নেবার পরপরই দেশের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন কিংবা সফরে যাচ্ছেন তারা। শনিবার সকালে নারায়ণগঞ্জে নদীবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন এবং ড্রেজার বেইজ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এবারে ঈদযাত্রা নিয়ে কথা বলেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতবার মোটামুটি একটা স্বস্তির ঈদযাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। এদিকে দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কৃষক যেন চলতি বোরো মৌসুমে তেল ও সার সংকটে না পড়ে সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষকের যাতে সার এবং সেচ এবং বিদ্যুতের জন্য যাতে সেচের কোনো সমস্যা না হয় এ ব্যাপারে ইনশাআল্লাহ বর্তমান সরকার সচেষ্ট আছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউকে সরকার চিঠি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সহ বন্ধ হওয়া শ্রমবাজার খোলার বিষয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কঠিন চ্যালেঞ্জ হলেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা যায় সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেছেন, নদী শাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে দখল মুক্ত করে পঞ্চগড়ের সব খাল ও নদী 6 থেকে 7 মাসের মধ্যে পূর্ণ খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বাধা দেয়ায় খুন করা হয়েছে দাদিকেও। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। বাড়ির আঙিনায় পড়ে আছে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার রাতে গ্রামের কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে গ্রামের লোকজন রাস্তায় গেলেও হঠাৎ থেমে যায় কান্নার শব্দ। পরে নিজ বাড়িতে ফিরে যায় সবাই। শনিবার সকালে স্থানীয়রা জয়নাল খার বাড়িতে গেলে উঠানে তার মা সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এক পর্যায়ে ঘরের নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাঠের মধ্যে সব যায় দেখা যায় ওই জামের নাম হইল। স্বজনদের অভিযোগ, বাধা দেয়ায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার সন্তান যেভাবে মারেছে তার থেকে নিষ্পৃত করে জানে ওদেরকে মারে। রক্ত ফলো করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে। জড়িতদের ধরতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের লোকজন যারা কাজ করছে কয়েকটা টিমে, আমরা এটা ডিটেক্ট করে ফেলবো এবং যারা অপরাধী তাদেরকে মূল ঘটনা আপনাদেরকে সামনে অতি শীঘ্রই আমরা উপস্থাপন করব। স্থানীয়রা জানান, বাড়িতে নিহত দাদি ও তার নাতি ছাড়া অন্য কেউ ছিল না। পরিবারে একজন পুরুষ থাকলেও সে তার মেঝো মেয়ের বাড়িতে 3 থেকে 4 দিন আগে বেড়াতে যান। সময় সংবাদ, পাবনা। চাঁদাবাজি বন্ধে নতুন সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজি সমঝোতায় কিংবা যেভাবে হোক দিন শেষে তা ভোক্তাকেই বহন করতে হয়। এ সময় দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা নিরসনেও সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ঢাকা চেম্বারের নেতারা। দেশের ব্যবসা বান্ধব পরিবেশ ও বিনিয়োগের প্রবাহ নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা প্রয়োজন। তবে বিগত বছরগুলোয় নানা চ্যালেঞ্জের মুখে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। এমত অবস্থায়
সামষ্টিক। এমন প্রেক্ষাপটে শনিবার মতিঝিলের ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিতে জোর দেন ব্যবসায়ী নেতারা। অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব সমস্যা ব্যবসার ব্যয় বাড়ায় এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করে। গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে না বলে মন্তব্য করেন এফবিসিসিআই এর প্রশাসক। রাজনীতিতে কিন্তু চাঁদাবাজির স্থান নাই। 18 মাস তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নাই। স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে জোর দেন বক্তারা। উইক যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সমাজের সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসার অপারেশনাল একটা ডিসরাপশন তৈরি করে, সাপ্লাই চেনের সমস্যা তৈরি করে, সবচাইতে বড় কথা হলো কনফিডেন্সটাকে নষ্ট করে দেয়। এবং একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকলে দেশে বিনিয়োগ আসে না। প্রতিটি সেক্টরে কঠোরভাবে চাঁদাবাজি দমনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজি করে বেশি টাকা নেন, আমাকে কিন্তু এই টাকা আদায় করে ভোক্তার উপরেই চাপাতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে, সমালোচনা হতে হবে গঠনমূলক। দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও সহায়তা শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সরকারকে যদি সহযোগিতা করতেন তাহলে আলটিমেটলি বাংলাদেশের জনগণকে সহযোগিতা করা হবে, কারণ এই সরকারটি বাংলাদেশের জনগণের উপরে নির্বাচিত। অবশ্যই সরকারের কাছে ভুল থাকবে, সেই ভুলটা আপনারা শুধরে দিবেন, সমালোচনাটা গঠনমূলক হবে বলে আমরা প্রত্যাশা করি। অর্থাৎ বিতর্ক তৈরি করবার অভিপ্রায়ে খণ্ডিত কোনো তথ্য উপস্থাপন করবেন না, এটি আমাদের প্রত্যাশা। প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলার 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে প্রথম আলো পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, হামলার সময় লুটের ঘটনা অপরাধীদের জড়িত থাকার প্রমাণ দেয়। এ যেন প্রতিবাদের এক ভিন্ন ভাষা। পুড়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে প্রদর্শনীর আয়োজন। দর্শনার্থীরা প্রতিনিয়তই শাস্তি চাইছেন হামলাকারীদের। শনিবার বিকেলে পুড়িয়ে দেয়া প্রথম আলোর কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধিরা ঘুরে দেখেন ধ্বংসস্তূপ, প্রত্যক্ষ করেন হামলার ভয়াবহতা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে এমন হামলার মাধ্যমে সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে লজ্জিত করেছে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তাদের রুখে দেওয়ার বার্তা দেয়া হবে বিশ্বের কাছে। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী দিয়ে সেটা কখনো পারেনি। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এই হামলা নিয়ে বিভিন্ন মহলে কথা শুনতে হয়েছে তৎকালীন সরকারকে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, হামলার পাশাপাশি লুটের ঘটনা প্রমাণ করে একদল অপরাধী প্রবেশ করেছিল ভবনে। এই ধ্বংসযজ্ঞটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে সেটা আরও বেরিয়ে পড়েছে এবং এই ধ্বংসযজ্ঞের ধরন দেখে যেটা মনে হয় যে যেমন বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট হয়েছে, তার মানে ধ্বংসযজ্ঞের সঙ্গে কিন্তু একদল অপরাধীরাও জড়িত ছিল। দ্রুত হামলাকারী ও পেছনের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দর্শনার্থীরা। বলেন, বিএনপির নির্বাচনী ম্যান্ডেটের অন্যতম গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার মূল হোতা নূর মোহাম্মদ নুরাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 7 আসামিকে গ্রেফতার করা হলো। শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গতরাতে গাজীপুর মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি নুরাকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে ধর্ষণে জড়িত অভিযোগে 4 জন এবং সালিশে বিচারে সহায়তাকারী 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার মাস্টারমাইন্ড নুরা দায় স্বীকার করেছে। সে ভারতে পালানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। ধর্ষণ এবং খুন সহ শারীরিক যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। চাঁদপুর ও গাইবান্ধায় বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 2 নারীর মরদেহ। এছাড়া গাজীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কিশোরের দগ্ধ লাশ। দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের একটি বাড়ি থেকে পারুল বেগমের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া পারুলের পুত্রবধূ হালিমা আক্তারের দাবি, অজ্ঞাত কয়েকজন বাড়িতে প্রবেশের পর শাশুড়িকে হত্যা করে। লুটপাটের পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি বাসা থেকে উদ্ধার করা হয় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার রুমার মরদেহ। তছনছ অবস্থায় ছিল পুরো ঘর। এছাড়া সকালে গাজীপুরের শ্রীপুরের বৃন্দাবন এলাকায় সড়কের পাশ থেকে কিশোরের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহে বেড়েই চলেছে ছিনতাই। বেপরোয়া ছিনতাইকারীদের হাতে ঘটছে হত্যার ঘটনাও। অপরাধীরা ধরা পড়লেও কিছুদিন পর জামিনে বের হয়ে আবারও ফিরছে একই পেশায়। তবে পুলিশ বলছে ছিনতাই রোধে বাড়ানো হয়েছে টহল। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 2025 সালে ময়মনসিংহ জেলায় 111টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত 20টি ঘটনা ছিনতাই সংশ্লিষ্ট। ফলে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের। অস্ত্রের মুখে আমাকে আর কি জিম্মি করে নিয়ে গেছে, আমার মোবাইল মানিব্যাগ যা ছিল সবই নিয়ে গেছে। আমি যে আবার দিনের বেলা আবার বের হবো, এতে আমি খুবই আবার আতঙ্কিত যে আমার সাথে এমন আবারও হয় নাকি। দিনের বেলা ঘটনা, আর চিন্তা করেন দিনের বেলা যদি আমরা নিরাপত্তা না পাই, তা রাতের অবস্থাটা কি হইতে পারে। আমরা রাস্তায় বের হইতে ভয় পাচ্ছি, যে দিনেও তো ভয় কাজ করতেছে, কিন্তু দিন শেষে যদি আমরা সন্ধ্যায় একটু বের হতে চাই তখনও বের হতে পারতেছি না, কারণ যে কখন কি হয়ে যায়, প্রাণ হুমকির সম্মুখে আছি। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্তে প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুধু কোতোয়ালি মডেল থানায় প্রতিদিন গড়ে 8 থেকে 10টি অভিযোগ জমা পড়ে। তবে বিভিন্ন কারণে বেশিরভাগ ভুক্তভোগী মামলা করেন না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পুলিশের টহল কেবল প্রধান সড়কে সীমাবদ্ধ থাকায় অপরাধীরা অলিগলি এবং অন্ধকার মোড়গুলোকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের প্রায় 90% মাদকাসক্ত হওয়ায় মাদকের উৎসস্থল বন্ধ করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের সব কিছুই বেড়ে গেছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, মাদকের দৌরাত্ম্য বেড়েছে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আইন শৃঙ্খলাকে যদি কঠোরভাবে প্রয়োগ করা না হয় তাহলে এই চুরি ছিনতাই বাড়বে এবং আমাদের শহরের যে কোনো সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। পুলিশ বলছে ছিনতাই রোধে টহল বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা করা হচ্ছে। চুরি ছিনতাই প্রতিরোধে আমাদের 0 টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং চুরি এবং ছিনতাইয়ের সাথে যদি যারা সংশ্লিষ্ট, যারা মদতদাতা, যারা আশ্রয়দাতা, আমরা তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেব, তাদেরও তালিকা আমরা প্রস্তুত করছি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 60টি, গ্রেফতার হয়েছে 467 জন। তাদের মধ্যে 362 জনই নগরীর স্টেশন রোড, পুরোহিতপাড়া, শানকিপাড়া ও মীরবাড়ি এই 4 এলাকার বাসিন্দা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহে অটোরিকশা ও পিকআপ চালকের কথা কাটাকাটির জেরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 পুলিশ সহ আহত 10 জন হয়েছেন। পুলিশ জানায়, মুক্তাগাছার আটানি বাজারে ট্রাফিক জ্যামকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা ও মিনি পিকআপ চালকের বাগবিতণ্ডা হয়। স্থানীয় দোকানদার মনিরুজ্জামান অটো চালকের পক্ষে নিলে সন্ধ্যায় তার দোকানে হামলা চালিয়ে মারধর করে কিছু যুবক। এর জেরে শনিবার সন্ধ্যায় তারাটি এবং পাড়াটঙ্গি এলাকায় প্রায় 2 শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে 5 পুলিশ সদস্য সহ 10 জন আহত হন।
অপরাধীদের কোনো দল নেই। নির্বাচনের আগে ও পরে বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে জড়িতদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। শনিবার নাটোর সার্কিট হাউসে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। যারা দোষী তাদেরকে দল মত ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে গিয়ে শুধুমাত্র দোষী হিসেবে ট্রিট করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তগুলো অবশ্যই যেন নিরপেক্ষভাবে করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এবং বলেছি, আমি আজকে প্রশাসনের সাথে কথা বলে মিটিংয়ে বলেছি যে আমাদের আশেপাশে কেউ যদি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকে, অন্যায়কারীর কোনো দল নেই। অন্যায়কারী তাকে অন্যায়কারী হিসেবে ট্রিট করে অ্যাপ্রোপ্রিয়েট তদন্তের মাধ্যমে যেই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটা আপনারা করবেন। সরকার সমাজের উন্নয়নে কাজ করা তরুণদের পাশে থাকবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির অর্কিড কনভেনশন হলে মজার স্কুলের ইফতার ও দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পর্যাপ্ত সরকারি স্কুল তৈরি করে শিশুদের উন্নত শিক্ষাদান ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আশাও ব্যক্ত করেন তিনি। আমরা ইনশিওর করব প্রত্যেকটা স্কুলের কারিকুলামের স্ট্যান্ডার্ড যেন সিমিলার হয়, যেন সরকারি বিদ্যালয়গুলোতে পড়ে আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎ তাদের তৈরি করতে পারছে না, স্বপ্ন দেখতে পারছে না। তার জন্য মজার স্কুলে বা এরকম আরো অনেক কিছু তৈরি করতে হচ্ছে। এই জায়গাটা যেন আগামীতে করতে না হয়। তরুণরা বা যারা কাজ করছে সমাজের জন্য, তাদের জন্য বেসিক জায়গাগুলোতে তাকাতে না হয়। কারণ আমাদের সংবিধানে আমরা আমাদের সমাজকে, আমাদের শিশুদেরকে, আমাদের গার্ডিয়ানদেরকে প্রমিস করে দিয়েছি যে শিক্ষার সুব্যবস্থা সরকার তাদের জন্য করবে। জিডিপির 5% স্বাস্থ্য খাতে খরচ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। শনিবার রাজধানীর নিটোরে ড্যাবের ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে একথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকার আগামী 5 বছরের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনবে বলে জানান তিনি। এ সময় ড্যাব সহ সব চিকিৎসকদের সরকারকে সহায়তা করার আহ্বান জানান মন্ত্রী। আমরা পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দকে 5% পর্যায়ে নিয়ে আনবো। জনগণের জন্য যদি প্রকৃত একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একটা হেলথ সেফটি নেটওয়ার্কের মধ্যে যেতে হবে। এবং আমি আশা করি আপনারা অতীতে যেমন বিএনপিকে সহযোগিতা করেছেন, ঠিক তাই ধারাবাহিকতাতেই আপনারা তারেক রহমানের সরকারকেও স্বাস্থ্য খাতের এই বিষয়গুলিতে সহযোগিতা করবেন। রাজধানীর নানা সমস্যা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশফাক হোসেন। শনিবার দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। শিগগিরই ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইশফাক হোসেন। যেহেতু একটা ভালো নির্বাচিত সরকার অ্যাবসেন্ট ছিল, যার কারণে সেবা দানের যে কাঠামোটা অনেকটা ভেঙে পড়েছে, তো সেটিকে দ্রুততম সময়ে আমরা সচল করে নাগরিকদের কষ্ট লাঘব করার জন্য যেমন কাজ করব, যেটা সামাজিক মাধ্যমে বলেছি, সেটা আমার ব্যক্তিগত অভিপ্রায়। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে। দেখছেন ভোরের সময়। কিছুটা ভিন্ন আবহে চলছে এবারের অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের আনাগোনা থাকলেও মেলার চিরচেনা রূপ নেই সেই অর্থে দেখা যায়নি সাপ্তাহিক ছুটির দিনেও। তবে শিশু চত্বরে আয়োজিত পাপেট শো আর বায়োস্কোপের রঙিন পর্দায় উচ্ছ্বসিত দেখা গেছে শিশুদের। আয়োজকদের প্রত্যাশা সপ্তাহখানেকের মধ্যেই জমে উঠবে এবারের বইমেলা।
বইমেলায় আসা শিশুদের মূল আকর্ষণ পাপেট শো আর বায়োস্কোপ ঘিরে। সিসিমপুরে দেখা না পেলেও বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে এসব আয়োজন ঘিরেই উচ্ছ্বাসে মাতে শিশুরা। ছাগল দেখলাম, তারপরে দুইটা পিচ্চি দেখলাম, বাঘ বাকম পায়রা মাথায় দিয়ে তায়রা। বড়দের হাত ধরে শিশু চত্বরের রঙিন সব বইয়ের স্টলে ঘুরতে দেখা গেছে ক্ষুদে পাঠকের দলকে। গল্প, ছড়া আর গানের সঙ্গে যেন তাদের গভীর মিতালি। আমি বই কিনতে আসছি, আমার যেটা যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিব। এখানে সে যে নিজেই চুজ করে করে হচ্ছে বই দেখছে। অমর একুশে বইমেলা শুধু এক মেলা নয়, এ যেন ভাষার এক ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত যুক্ত হয় ছড়া, কবিতা, গল্প, ইতিহাস সহ আরও নানান কিছু। রংতুলিতে আঁকা এই সকল ছড়া কবিতার রং ছড়িয়ে পড়ে মেলায় আসা সকল বয়সী মানুষের প্রাণে। আর তাই বছর ঘুরে এ মেলা পরিণত হয় বাঙালির প্রাণের উৎসবে। বিকেল গড়াতে কিছুটা ভিন্ন রূপ নিতে শুরু করে বইমেলা। মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে বইপ্রেমীদের সমাগম। তবে বইমেলার চিরচেনার রূপ যেন এখনো অধরা। গতকালকে কিছু লোকজন ছিল, যেহেতু শুক্রবার ছিল, বাট আজকে আবার মানুষজন কম। যতটা আশাহত হব ভেবেছিলাম সেরকম হয় নাই। স্টার্টিং ইজ এ গুড ওয়ান, এবং এখন দেখতে হয় যে পরবর্তী আগামী সময়গুলো কেমন কাটে। এবার হচ্ছে রমজান মাসে হওয়ার কারণে লোকজন মনে হচ্ছে একটু কম হচ্ছে প্রথমের দিকে, তো এই জন্য পরে হয়তো বেশি হবে আরও। বছরব্যাপী অপেক্ষায় থাকা বইপ্রেমীদের পদচারণায় এবারও মুখর হয়ে উঠবে বাঙালির প্রাণের এই আয়োজন। সেই প্রতীক্ষায় আয়োজকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 12 বছর পার হলেও নানা জটিলতায় শুরু হয়নি জামালপুর মেডিকেল কলেজের মূল হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন কয়েক জেলার মানুষ। ক্লাস ও ইন্টার্ন করতে কয়েক কিলোমিটার দূরের জেনারেল হাসপাতালে যেতে ভোগান্তিতে মেডিকেল শিক্ষার্থীরাও। সিভিল সার্জন জানান, হাসপাতাল ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শেষের দিকে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট। জামালপুর সহ পার্শ্ববর্তী শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও টাঙ্গাইলের কয়েকটি উপজেলার 50 লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2014 সালে শহরের মনিরাজপুরে মেডিকেল কলেজ ও 500 শয্যার হাসপাতাল নির্মাণের প্রকল্প নেয় সরকার। 2016 সালে 35 একর জমির উপর শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ। পরবর্তী কয়েক বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন, নার্সিং কলেজ এবং বিভিন্ন আবাসিক ভবনের নির্মাণ শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, নানা জটিলতায় 12 বছরেও শুরু হয়নি 500 শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। এতে সরকারি প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। অন্যদিকে হাসপাতাল চালু না হওয়ায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস ও ইন্টার্ন করতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে। বিগত সরকারের আমলে বারবার আশ্বাস দেওয়া হলেও আমাদের হাসপাতাল ভবনটি আলোর মুখ দেখেনি। কাজেই আমাদের এই নতুন সরকারের কাছে আবেদন থাকবে, তারা যেন অতি দ্রুততার সাথে এই বিষয়টি আমলে নিয়ে হসপিটাল ভবনটি করার দিকে অগ্রসর হন। যদি আমাদের সামনে যদি হাসপাতাল থাকতো, তাহলে আমাদের দেখা যেত কি যে 13 কিলোমিটার জার্নি করে কিন্তু রেগুলার আসা লাগতো না। আমাদের স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, জামালপুরের জনগণের অসুবিধা হচ্ছে। আমাদের এই 250 ভবনের হাসপাতালে গেলে দেখা যাবে যে অনেক রুগীর কারণে আমরা সেখানে দাঁড়াইতে পর্যন্ত পারছি না। সিভিল সার্জন জানান, টেন্ডার প্রক্রিয়া শেষের দিকে। দ্রুত শুরু হবে 500 শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি এর টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। অচিরেই এর স্থাপনা তৈরির জন্য কার্যক্রম চালু হবে এবং এই হাসপাতালটি কমপ্লিট হলে ছাত্রদের উপকার হবে। তাদের একাডেমিক কার্যক্রম, তাদের ইন্টার্নশিপ ট্রেনিংয়ের বিষয়টিও তাদের জন্য সহজ হয়ে যাবে। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 950 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। কয়েক দফায় বাড়ানোর পরও নেত্রকোনায় শেষ হয়নি বাইপাস সড়ক নির্মাণ। নিশ্চিত হচ্ছে না নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ, কমছে না যানজট। ভূমি অধিগ্রহণ জটিলতায় চলতি বছরের জুনেও নির্মাণ কাজ শেষ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে বাস্তবায়নকারী দফতর বলছে দ্রুতই শেষ হবে বাইপাস সড়কের কাজ। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনা শহরকে যানজট মুক্ত করতে 2016 সালে চল্লিশা থেকে রাজুর বাজার পর্যন্ত 11.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2021 সালে শুরু হয় কাজ। সড়কের দৈর্ঘ্য 2 কিলোমিটার বৃদ্ধি সহ প্রকল্পের আওতাভুক্ত হয় 22টি কালভার্ট ও 4টি ব্রিজ।
2022 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে 24 সাল পর্যন্ত নেওয়া হয়। তবে কাজে ঢিমেতাল এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় আবারও মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়। এমনকি কিছু অংশে এখনও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ। এত স্লো কাজ আমার চোখে দেখি না। আমাদের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তারা বলে কাজ হচ্ছে, কিন্তু এখনও এটাকে পরবর্তী সময় রাজুর বাজার থেকে বাংলা ইউনিয়ন পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। এটার জন্য আরও টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আমার মূল কাজ এখনো শেষ হয় নাই। টাকা পয়সা কোনো কিছু নাই, ঠিক আছে, পাই নাই। এই 1.5 বছর ধরে জমি কুদায় তৈরি রাখছে। আমরা জমিতে নিছে, আমরা জমিতে টিয়া হয় না, ফসল নাই। আমরা তো আমরা গরিব মানুষ, জায়গা যখন সরকারে নিছে তা আমরা টাকা পয়সা দেব বলে এখন তারা গাড়িমুচি করতেছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করার চেষ্টা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। যেহেতু শেষ পর্যায়ে জমিটা নতুন প্যাকেজটা যুক্ত হয়েছে, ওইটা যেহেতু কার্যক্রম শেষের পর্যায়ে, তো আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার আপনার চেষ্টা থাকবে। যদি এমন হয় যে অধিগ্রহণ সম্পন্ন না হয় বা ওই মতে না হয়, সেক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন হতে পারে। 13.2 কিলোমিটার দৈর্ঘ্য আর 9.7 মিটার প্রস্থের বাইপাস সড়ক নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 296 কোটি টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মামুন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি আমিরুল ইসলাম আলিফ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। হাকডাকে চলছে মাছের বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা, যমুনা, ইসামতি, ধলেশ্বরী এবং মুক্ত জলাশয়ের যে মাছগুলো রয়েছে টাটকা এবং সুস্বাদু, বিশেষ করে ট্যাংরা, শোল, বোয়াল, আইর থেকে শুরু করে এই সব মাছগুলো কিন্তু এখানে এইটা মানিকগঞ্জের এই যে আড়তটা আছে সেখানে কিন্তু উঠছে এবং আজকে সরবরাহটা বেশ থাকার কারণে কিন্তু মাছের দর কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আবার প্রকারভেদে কিন্তু তা আরও বৃদ্ধি পেয়েছে, আরও কমেছে। এটা প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে এখানে যদি বলি ছোট রুই মাছ বেচা কেনা হচ্ছে 100 থেকে 140 টাকা এবং থেকে 150 টাকার মধ্যে, অর্থাৎ সপ্তাহ ব্যবধানের দাম কমেছে 8 থেকে 10 টাকা প্রতি কেজি। এখানে যদি হাট ডাকে বিক্রি হচ্ছে, এই হাট ডাকে বিক্রি হওয়ার পরেও আমরা এই মাছগুলো যে আমরা দেখাচ্ছি সেই মাছগুলো কিন্তু আমরা কেজিতে বলার চেষ্টা করছি। ট্যাংরা মাছ এখানে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে এবং অন্যান্য মাছও ওই একই রকম যে রয়েছে বান বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা। তবে একটা বিষয় আপনাদের বলি যে যেটা একটা প্রকার ভেদ কিন্তু রয়েছে, ছোট বড় আকার ভেদে কিন্তু এটার দাম পরিবর্তন হচ্ছে। সরপুটি এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 170 থেকে 175 টাকা, কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত সপ্তাহ ব্যবধানে। আমরা প্রত্যেকটা কিন্তু কেজিতে বলার চেষ্টা করছি। কেজির পরিমাণে শোল মানে 1 কেজি পরিমাণের শোল এখানে বিক্রি হচ্ছে বেশ 700 থেকে 800 টাকা পর্যন্ত এবং দাম কমেছে সপ্তাহ ব্যবধানে 20 থেকে 25 টাকা পর্যন্ত। রয়না মাছ এখানে বিক্রি হচ্ছে এখানে 400 থেকে 450 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। আয়ের মাছ দেখতে পাচ্ছেন একদম যমুনা পদ্মা যমুনাতে সেটা বিক্রি হচ্ছে আয়ের মাছ এখানে 1100 টাকা প্রতি কেজি। আমরা সেই ক্ষেত্রে এখানকার যে মাছ শুধু কিন্তু সামুদ্রিক মাছই নয়, সেটা কিন্তু এখানে বিভিন্ন সামুদ্রিক মাছও বিক্রি হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে এই যে আড়তটি রয়েছে এবদুর তরার, এই আড়তে কমপক্ষে 60 থেকে 70 লাখ টাকার মাছ কিন্তু বেচা কেনা হয় প্রতিদিন। এই ছিল তরার মৎস্য আড়ত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জে তরা মৎস্য আড়ত থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে মেধাবী শিক্ষার্থী সন্তানদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের কল্যাণে সরকার সব সময় আন্তরিক রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। গণমাধ্যম যেন অবাধে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, শুধু সংবাদ গণমাধ্যম শুধু নয়, বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি ভালো সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভুলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছে সিপিডি। বৈষম্যমূলক এই চুক্তি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নীতি বিরোধী বলেও দাবি করা হয়। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর জবাবে নতুন বৈশ্বিক শুল্ক প্রথমে 10%, পরে 15% আরোপের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই শুল্ক এবং দেশটির সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্য চুক্তি নিয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি অংশীজনদের নিয়ে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের আজকের মিডিয়া ব্রিফিং এর এ অবস্থায় শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা শুল্ক চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারাগুলো তুলে ধরে সিপিডি। বেসরকারি গবেষণা সংস্থাটি বলছে, চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা থাকলেও বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কৌশলগত খনিজ ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং কিছু খাতে নীতিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়। সিপিডির মতে, এতে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে সেটি যদি মার্কিন স্ট্যান্ডার্ডের সাথে সমকক্ষ না হয়, তাহলে বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না। এটিও আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। একই সাথে আমরা বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ, তৃতীয় দেশ থেকে বিনিয়োগ আসলে সেই বিনিয়োগ সংক্রান্ত তথ্যপাত্র তাদের সঙ্গে আমাদেরকে সরবরাহ করতে হবে বা তাদেরকে জানাতে হবে। আমাদের কাছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এরকম একটি চুক্তি যদি করা হয়, তাহলে বাংলাদেশের যে মসৃণ রূপান্তর কৌশল বা এসটিএস, এটি বড়ভাবে বাংলাদেশ ব্যাহত হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে এই চুক্তিকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিবিরোধী ও বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ইউএস সুপ্রিম কোর্টে যে নির্দেশনাটি এসছে, যে পজিশনটি এসছে, সেটিতে কিন্তু এটি পরিষ্কার যে এই পুরো বিষয়টি আসলে ভ্রমাত্মক। যদিও ওটা শুল্ক সংক্রান্ত বিষয় ছিল, কিন্তু ওটিকে ব্যবহার করে বাংলাদেশের মতো একটি দুর্বল দেশকে যে এরকম একটি বৈষম্যমূলক চুক্তিকে বাধ্য হওয়া, এটিও আসলে ওই চুক্তিরই অংশ হতে পারে, ওই নির্দেশনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। সুতরাং আমার মনে হয় যে সরকার এই তিনটি বিষয়ের আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যামিকেবলি আলোচনা করতে পারেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এ সময় দেশের জ্বালানি সংকট সমাধানে এলএনজি আমদানির পাশাপাশি দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সেগুলো পর্যাপ্তভাবে বিশ্লেষণ করে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। রমজানের প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও এখন বাড়ছে। ভিড় কম থাকতে আগেই কেনাকাটা সারতে চান ক্রেতারা, তবে অভিযোগ বাড়তি দামের। ঈদ উল ফিতর সামনে রেখে চলছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। শনিবার রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, নূরজাহানের মতো মার্কেট ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা সমাগম। গরমে আরামদায়ক 3 পিসের চাহিদা বাড়লেও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। মাদারপুর থেকে শপিং করার জন্য আসছি, 3 পিস কেনার জন্য, প্যান্ট পিস, শার্ট, গেঞ্জি। আয়ের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম অনেক বেশি চাচ্ছে, যার কারণে আমরা খুব ইতস্তত হচ্ছি। আমরা যে বাজেট নিয়ে আসি সে বাজেট আমাদের কভার করতেছে না। ভালো প্রোডাক্টগুলো পাবো, কালারগুলো পাবো, লাস্টের দিকে দেখা যায় ওদের স্টক শেষ হয়ে যায়, পছন্দের সাথে মিলাতে পারি না, আর আকাশচুম্বী দাম। ঈদ কেনাকাটায় সবার আগে প্রাধান্য পাচ্ছে পরিবারের শিশুরা, তাই তো আগেভাগেই কিনতে রাজধানীর বাইরে থেকেও এসেছেন অনেকে। বেচাকেনা টুকটাক করছে গতকালকে থেকে, তো সবার আগে বাচ্চাদের জিনিসগুলো আগে বেশি চলে। বাচ্চাদের এবং গিফট আইটেম যা আছে এগুলো আগে দেখবো। বাচ্চার কেনাকাটার জন্য আসছি, ওদেরকে নিয়ে তো আমাদের ঈদ, বাচ্চার খুশিতে আমরা খুশি। বাচ্চাদের জন্য আসছি,
আর আগে এত তো এখন ভিড় হয়ে যাবে এই জন্য আসছি। ভিড় বাড়ছে নারীদের গহনার দোকানেও। বিক্রেতাদের দাবি কম দামে বিক্রি করছেন তারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। সীমিত পেয়েছে, যেগুলো সব জায়গায় বসুন্ধরা বিক্রি করে 400-500, আমরা বিক্রি করি 250। জুয়েলারি পণ্য বেশি, অনেক দাম চায়। এবার হালকা ও আরামদায়ক গ্রীষ্মকালীন পোশাকের চাহিদা বেশি। নারীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি ও ভারতীয় 3 পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদে পোশাক কেনার পর নজর পড়ে জুতায়। উৎসব আনন্দে পূর্ণতা আনতে তাই ক্রেতাদের আনাগোনা বাড়ছে জুতার দোকানে। মেয়েদের পছন্দ হাই হিল আর ছেলেদের চোখ পাঞ্জাবির সঙ্গে মানানসই লোফারে। নতুন পোশাকের সঙ্গে একজোড়া মানানসই জুতা না হলেই যেন নয়। ঈদ সাজের পূর্ণতা খুঁজতে তাই রাজধানীর জুতার দোকানে বাড়ছে ক্রেতা আনাগোনা। আরাম আর ফ্যাশনের কথা মাথায় রেখে ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে ভিন্নধর্মী কালেকশন। সাধ্যের মধ্যে যেন সবাই কেনাকাটা করতে পারে বিপণন কৌশলের অংশ হিসেবে খেয়াল রেখেছেন তারা। কনজিউমারদের জন্য 2000-এর প্লাস আমরা কালেকশন নিয়ে আসছি, সব ধরনের মানুষের জন্যই যেন কিনতে পারে সহজভাবে। আপনার কম থেকে হাই সব ধরনের জন্যই আমাদের এখানে যে ঢুকবে সেই নিতে পারবে। ঈদের পোশাক কেনার পরপরই চাহিদা তালিকায় শীর্ষে থাকে একজোড়া নতুন জুতা। তবে এবার অনেকেই আগেভাগে কিনে ফেলছেন এই অনুষঙ্গটি। তাদের কথা, পরবর্তীতে জুতা পছন্দ হলেও মেলে না কাঙ্ক্ষিত সাইজ। ঈদ কাছাকাছি সময় আসলে কিন্তু এটা হয়, যেমন কতবারই হয়েছে। গতবার ফ্যামিলির জন্য জুতা কিন্তু পছন্দ করেছে, কিন্তু সাইজ অ্যাভেলেবল না। পরে তো অনেক ভিড় থাকে, যার কারণে আমরা দেখা যায় না, সুন্দর সুন্দর জুতাগুলো কিনা যায় না। এবার ঈদে মেয়েদের পছন্দের তালিকায় আছে হাই হিল। ছেলেরা খুঁজছেন পাঞ্জাবির সঙ্গে মানানসই স্যান্ডেল কিংবা লোফার। ডিজাইনটা হবে একটু আপনার রেশিও টাইপের, অথবা একটু থাকবে যে খোলা থাকবে, এরকম আর কি প্রেফার করি আমি। আমি চাচ্ছি একটু হিলের টাইপের, যেটা ওয়েস্টার্নের সাথেও পরা যাবে, ট্রেডিশনালের সাথেও পরা যাবে, এরকম টাইপের শু চাচ্ছি। এবার কেটস পছন্দ করছি ফর্মালের জন্য, আর অফিসিয়াল তো আপনার শু থাকেই, আর স্লিভার হচ্ছে ইয়ের জন্য আপনার পাজামা পাঞ্জাবি। ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই ক্রেতার চাপ বাড়বে বলে আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় চাষ হচ্ছে তুলা। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে এতে ঝুঁকছেন স্থানীয়রা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর কমেছে ফলন। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও দাম নিম্নমুখী। আবাদ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস তুলা উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তুলা চাষ। পরিপক্ক ফলন সংগ্রহ করতে ব্যস্ত কৃষক। জামালপুর সদরের পাথালিয়া, কম্পপুর, নাওভাঙা চরসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকার পতিত জমিতে সিবি হাইব্রিড 1, সিবি 12 ও সিবি 13 জাতের তুলা চাষ চলছে। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে এ চাষ সম্প্রসারিত হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর কমেছে ফলন। কৃষক বলছেন উৎপাদন খরচ বাড়লেও দাম নিম্নমুখী। এ কারণে এবছর লোকসানের আশঙ্কা সৃষ্টি হয়েছে। জ্বর তুফানের কারণে তুলে আর কুয়াশা বেশি পরিমাণ হওয়াতে এবার তুলে এবার অনেক কম ফলনে গত বছর ওর অর্ধেক পাওয়া যাবে। গতবার পাইতাম 10-12 বিঘাতে 12 মন, এবার তো 6-7 মন পাই। সার, কীটনাশক এইগুলোর দামগুলো একটু বৃদ্ধি পাইছে, কামলার বেতনগুলো একটু বৃদ্ধি পাইছে। ওনারা মনে করেন যে এইবার বছর আর 200 টাকা কমাই দিছে, 3800 টাকা মন করছে। তাতে আপনার গৃহস্থরা এবার খুব ফসল মনে করেন যে খারাপ ফসল হয়েছে। বীজের দাম বাড়তি, সারের দাম বাড়তি, তারপরে হালের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি। তুলা উন্নয়ন বোর্ড বলছে বিঘা প্রতি 14 থেকে 15 মন ফলন পাবেন চাষিরা। 362 জন কৃষক সরাসরি প্রণোদনা পাচ্ছেন। আবাদ বাড়াতে আরও সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আশা করি তুলা চাষ বৃদ্ধি পাবে, চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। প্রশিক্ষণ, চাষি সমাবেশ এবং চাষি র্যালির মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর জামালপুরে 310 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, আলিম মাদ্রাসার একাদশ শ্রেণীতে ভর্তি হলে মোবাইল নম্বর সংগ্রহ করেন অধ্যক্ষ রঞ্জু মিয়া। সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ফরমে সই করার কথা বলে গত 18 ডিসেম্বর শিক্ষার্থীকে বাসায় ডেকে নেয় রঞ্জু মিয়া। সেখানে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। এরই সঙ্গে কৌশলে মোবাইল ফোনে ধারণ করা হয় ভিডিও। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত 4 ফেব্রুয়ারি আবারও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। শুক্রবার রাতে মামলা হলে নিজ বাড়ি থেকে অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ভূমি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা চাঁদাবাজির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি রাত দিন পরিশ্রম করছেন, 17 বছর ধরে দলকে গুছিয়েছেন এবং সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে জনগণের প্রত্যাশা পূরণে। সকল জনমুখী আমাদের যে 31 দফা আছে তা পর্যায়ক্রমে ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে এবং সরকার একটা জনগণের উন্নয়নমুখী এবং ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্টের মতো ম্যাডামের মতো একটা সাকসেসফুল গভর্নমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি পাবে। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যে তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা পশ্চিমা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে ঢাল হয়ে দাঁড়ানোর কারণে পরবর্তীতে স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার পর গুঞ্জন ওঠে আক্রমণের এবারের লক্ষ্য খামেনির অবসান ঘটানো। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে বলেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নয়, রাজনীতির মঞ্চের বেপরোয়াভাবেই ইরানে হামলায় উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রকে। এমন তথ্য উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এতে দাবি করা হয় পর্যাপ্ত রসদের মজুদ ছাড়াই যুদ্ধ শুরু করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানে হামলার ঠিক আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা চলছিল সূক্ষ্ম পর্যায়ে। কয়েকটি কারিগরি বিষয়ে সমঝোতার আভাস ছিল, কূটনৈতিক আলোচনার পথও ছিল খোলা। এর মধ্যেই আচমকা এই হামলা ভেস্তে দিয়েছে সমঝোতা চুক্তির সব সম্ভাবনা। বিশ্লেষকদের ধারণা, কৌশলের পরিবর্তে এই যুদ্ধের বড় পরিচালক শক্তি হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেল আবিবের মরিয়া ভাব। মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্য বলছে, দীর্ঘস্থায়ী বিমান অভিযান চালানোর মতো পর্যাপ্ত রসদ পেন্টাগনের হাতে নেই। কিছু কর্মকর্তা বলেন 7 থেকে 10 দিনের বেশি জোরালো হামলা চালানো কঠিন। অর্থাৎ এই আক্রমণের পরিকল্পনা ছিল সীমিত সময়ের জন্য, যার উদ্দেশ্য ইরানের সরকারকে দুর্বল করে দ্রুত চাপ তৈরি করা। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা সব পদ্ধতি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তথাকথিত রঙিন বিপ্লব মডেলও কার্যকর হয়নি। বিকল্প নেতৃত্ব গড়ে তোলার চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের দাবি, আচমকা এই হামলা প্রমাণ করে ইরানকে টলাতে সব ধরনের কৌশল শেষ হয়ে গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই হামলার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এ অবস্থায় আসন্ন মার্কিন সরকারের মধ্যবর্তী নির্বাচনের আগে আলোচনা থেকে পিছু হটা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারত। ফলে সীমিত সক্ষমতা জেনেও সামরিক ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শক্তির প্রদর্শনের চেয়ে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রতিক্রিয়া বেশি প্রতীয়মান হয় বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম RT-র বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।